একটা শহরে একের পর এক পুলিশ অফিসার খুন হচ্ছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে খুনি চুল পরিমাণে কোনো প্রমাণ রেখে যায় না। তা আজকের ভিডিওতে জানবো একজন সাইকোলজিক্যাল কিলারের এমন এক প্ল্যান যেটা সম্পূর্ণ পুলিশ ডিপার্টমেন্টকে কাঁপিয়ে দিয়েছিল। তো চলুন শুরু করা যাক সাসপেন্স থ্রিলার মালায়ালাম মুভি আঞ্জাম পাথারের কথা। মুভির শুরুতে আমরা আনোয়ার নামের একজন মনোরোগ বিশেষজ্ঞকে দেখতে পাই। সে একটা জেলখানায় রবি নামের একজন ক্রিমিনালের সাথে দেখা করতে এসেছে। আনোয়ার রবির সাথে দেখা করতে চায় কারণ রবি কিভাবে খুনের পরিকল্পনা করে সেগুলো জানার জন্য। আসলে ক্রিমিনালদের মস্তিষ্কের সাইকোলজি স্টাডি করার জন্য আনোয়ারের এগুলো প্রয়োজন পড়ে। রবি এসে প্রথমে বলে যে আমি মোট 14 জনকে খুবই নির্মম ভাবে হত্যা করেছি। বিভিন্ন ধরনের মানুষ আমাকে বিভিন্ন নামে সম্বোধন করে, কেউ বলে আমি খুবই নিষ্ঠুর, আবার কেউ বলে আমি সাইকো, কিন্তু এসবে আমার কোনো কিছু যায় আসে না। এবং সে আরো জানায় সে নাকি অনেক আনন্দ পেত যখন কিনা মানুষের অসম্ভব যন্ত্রণা হতো। নিরীহ মানুষের আর্তনাদ কিংবা মাথা ফাটিয়ে দুই ভাগ করার শব্দ নাকি তার কানে খুবই সুমধুর লাগতো। তো বন্ধুরা একবার চিন্তা করে দেখা যায় এই সাইকোদের মস্তিষ্ক কতটা বিকৃত। এখন আনোয়ার প্রায় এমন সাইকোদের সাথে দেখা করে এবং ওদের সমস্ত ঘটনাগুলোকে একটি ডায়েরিতে লিখে রাখে। আসলে আনোয়ার ক্রিমিনোলজিস্টের উপরে পিএইচডি করছিল। আনোয়ারের অনিল মাধবন নামে এক বন্ধু আছে যে পুলিশের এসিপি পদে কাজ করতেছে। বর্তমানে তারই পরামর্শে আনোয়ার পিএইচডি করতেছে। তো ক্রিমিনালদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সেটা অনুমান করে একটা প্ল্যান তৈরি করা এবং তা পুলিশদেরকে দিয়ে সাহায্য করাই হচ্ছে একজন ক্রিমিনোলজিস্টের কাজ। তবে আনোয়ার এখন আর পেপার ওয়ার্ক করতে ইচ্ছুক নয়, ফলে সে এখন ফিল্ড ওয়ার্কের বাস্তব অভিজ্ঞতা নিতে চায়। দেখা যায় আনোয়ার অনিলের সঙ্গে দেখা করতে চলে আসে রাস্তায় এবং সে এক জায়গায় দাঁড়িয়ে স্মোক করতে থাকে। ঠিক ওই সময় এক ভিক্ষুক তার কাছে এসে কিছু টাকা চায়। আনোয়ার লোকটিকে কিছু টাকা দিলে সেই লোকটা যাওয়ার সময় তাকে বলে যায় ইউর স্লিপলেস নাইট আর কামিং, যার অর্থ দাঁড়ায় তোমার নির্ঘুম রাত খুবই শীঘ্রই আসছে। তো একজন ভিক্ষুকের মুখে এমন বাক্য শুনে আনোয়ার অনেক হতবাক হয়ে যায়। তা আনোয়ারের কাছে এই বিষয়টা ভাবতে ভাবতে রাতে ঘুম পর্যন্ত আসছিল না। যাই হোক, দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখি আব্রাম নামের এক পুলিশ অফিসার যে জোয়ার আসর থেকে আসার সময় সে হেঁটে হেঁটে বাসায় ফিরছিল। তবে এক পর্যায়ে বাড়ির কাছাকাছি আসলে সে একটি গাড়ি দেখতে পায় যার ভিতর থেকে লাল রঙের বাতি জ্বলছে আর নিভছে। এছাড়াও গাড়ির ভিতর থেকে এক ধরনের শব্দ বের হচ্ছিল। তো ব্যাপারটা জানার জন্য সে ওই গাড়ির কাছে যায় আর ঠিক তখনই সে নেকড়ের মাস্ক পরা একজন লোককে দেখতে পায়। আব্রাহাম যখন তাকে দেখে সে চমকে ওঠে। ঠিক তখনই তার পিছন থেকে কে একজন হাই বলে ওঠে। এরপরে স্ক্রিনে শুধু আব্রাহামের ফোনটাই পড়ে থাকতে দেখা যায়। এর মানে তো অবশ্যই বুঝতে পারছো আব্রাহামের সাথে আসলে কি হলো। যাই হোক, এর পরের দিন সকালবেলায় দুজন লোক কাজ করতে এসে একটা ফাঁকা মাঠে আব্রাহামের লাশ খুঁজে পায় এবং সঙ্গে সঙ্গে সবাই সেখানে চলে আসে। তবে লাশের যে বেহাল অবস্থা সেটা দেখে আনোয়ার একদম বমি করে ফেলে, কারণ এমন অবস্থায় কোনো মানুষকে এর আগে সে কখনোই দেখেনি। এখানে আমরা দেখতে পাই যে আব্রাহামের চোখ এবং হৃৎপিণ্ড উপরে ফেলা হয়েছে। বন্ধুরা একবার কল্পনা করো যে কি ভয়ানক দৃশ্য হতে পারে। ওদিকে পুলিশ চিরুনি তল্লাশি করেও ক্রাইম স্পট থেকে কিছুই পায় না, যার ফলে এই কেসটি হাই প্রোফাইল হয়ে যায়। তো বন্ধুরা এখানেই গল্পটা কিন্তু সম্পূর্ণ উড়ে যায়, কারণ এই সাইকো কিলারের কি এমন রহস্য আছে যে প্রতিশোধের আগুনে পড়ে শুধু পুলিশই খুন করতে নিখুঁত প্ল্যান করে। আর এই সিনেমার শেষে যে সত্যটা বের হয় ওটা জানলে মাথা ঘুরে যাবে। সো বন্ধুরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। তো এই কেসটি হ্যান্ডেল করার দায়িত্ব পায় ক্যাথরিন নামের এক অফিসার। আরো ডিটেলসে ইনভেস্টিগেশন করতে অনিলকে আব্রাহামের বাসায় পাঠানো হয়। ওর সাথে আনোয়ারকেও সেখানে যেতে বলা হয়। এরপর দেখা যায় যে ওরা দুজন আব্রাহামের বাসার আশেপাশের মানুষদের জেরা করছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কোনো ধরনের ক্লুই এখনো তারা খুঁজে পায়নি। এর উপর আবার সেই অঞ্চলে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই, তার মানে কিলার একেবারেই ধরা ছোঁয়ার বাইরে। যাই হোক, পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে পোস্টমর্টম করার পরে ডক্টর লুম হর্ষক বর্ণনা সে বলতে থাকে যে কিভাবে আব্রাহামকে খুন করা হয়েছে। তিনি জানায় আব্রাহাম জীবিত থাকা অবস্থায় তার চোখ এবং হৃৎপিণ্ড উপড়ে ফেলা হয়েছে। অসম্ভব যন্ত্রণায় ছটফট করতে করতে আব্রাহাম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তো নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছে যে এটা কোনো সাইকো কিলারের কাজ, কারণ এত নিষ্ঠুরভাবে কাউকে খুন করা একমাত্র সাইকোদের মাধ্যমেই সম্ভব। তবে পুলিশ প্রশাসনের ধারণা হয় সম্পূর্ণ বিপরীত। তারা ধরে নেয় যে আব্রাহামের কোনো নিকট আত্মীয় বা কোনো শত্রু আছে, পার্সোনাল কারণে এটা হয়তো হতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়া হয় কেসটাকে সাময়িক সময়ের জন্য অফ রাখা। কিন্তু আনোয়ার কেসটাকে অনেক গভীরভাবে স্টাডি করতে থাকে। হঠাৎ গভীর রাতে আনোয়ার
অনিলকে ফোন করে বলে যে আমি স্টাডি করে যতটুকু জানতে পারলাম আব্রাহামকে কোনো সিরিয়াল কিলার হত্যা করেছে, আর সেই কিলার কোনো কারণে নির্দিষ্ট করে পুলিশকেই টার্গেট করেছে। কিন্তু অনিল আনোয়ারের এই কথায় কোনো গুরুত্ব দেয় না, সে ঘুমিয়ে পড়ে। তবে সেই রাতে অন্য আরেক পুলিশ অফিসারকে দেখানো হয় যে কিনা রাস্তা দিয়ে ফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিল। ঠিক সেই সময় একইভাবে পিছন থেকে কেউ হাই বলে ডাকে এবং ওই অফিসারকেও কিডন্যাপ করে নেয়। এরপর সঙ্গে সঙ্গে ক্যাথরিনের কাছে খবরটি পৌঁছে যায়। পরের দিন এক পুলিশ অফিসার স্টেশনের একটা ময়লার স্তূপের সামনে হালকা হতে গেলে দেখা যায় যে গত রাতে নিখোঁজ হওয়া সেই অফিসারের ক্ষতবিক্ষত লাশ। এছাড়াও ওই লাশটির পাশে একটা লেডি অফ জাস্টিসের মূর্তি ছিল। মূলত এই মূর্তিটাকে সচরাচর কোর্টের সামনেও দেখতে পাওয়া যায়। এছাড়াও এই ভিকটিমের চোখ ও হৃৎপিণ্ড তুলে ফেলেছে কিলার। এখন সেকেন্ড টাইম এই ধরনের মার্ডার হওয়ার কারণে সবাই একটু নড়ে চড়ে বসে, কারণ একই প্যাটার্নে দুজন পুলিশ অফিসারকে মার্ডার করা হয়েছে। ফলে আনোয়ারের ধারণা যে সঠিক সেটা তারা এবার উপলব্ধি করতে পেরেছে। ঠিক মেইন প্রবলেম হলো কিলার এবারও কোনো সূত্র রেখে যায়নি। এছাড়া এই মূর্তির গায়ে কোনো শিল্পী বা কোনো কোম্পানির নামও লেখা নেই। এর উপর আবার স্টেশনের সিসিটিভি চেক করে আর এক মহা সমস্যার কথা জানতে পারে ক্যাথরিন। তো সমস্যাটা হলো ওদের সিস্টেম হ্যাক করে কে যেন সব সিসিটিভি ফুটেজ ডিলিট করে দিয়েছে, যার ফলে বিষয়টা এবার আরো জটিল হচ্ছে। ধীরে ধীরে তারা বুঝতে পারে যে কিলার খুব দুর্দর্শ সাইকো কিলারই না, পাশাপাশি সে একজন জিনিয়াস হ্যাকার। ফলে পুলিশের টিমেও একজন এক্সপার্ট হ্যাকারের প্রয়োজন হয়। তাই আনোয়ার অ্যান্ড্রিও নামে একজন জিনিয়াস হ্যাকারের সাথে দেখা করতে চলে আসে। তো অ্যান্ড্রিওকে আনোয়ার ওদের টিমে যুক্ত করে নেয়। অ্যান্ড্রিও প্রথমে পুলিশ অফিসারদের মোবাইলগুলোকে রিস্ক ফ্রি করে দেয় এবং ওর কন্ট্রোলে নিয়ে নেয়। অন্যদিকে আনোয়ার এবং অনিল বেরিয়ে পড়ে সেই মূর্তিটি কোন শিল্পী তৈরি করেছে সেটা জানার জন্য। তো ওরা অনেকগুলো মূর্তির দোকানে যায়, কিন্তু কোনো ধরনের ইনফরমেশনে সেখান থেকে বের হয় না। তবে এই মূর্তিটির একটা বিশেষত্ব ছিল, সাধারণত লেডি অফ জাস্টিসের চোখে কালো কাপড় দিয়ে ঢাকা হয়, কিন্তু ভিকটিমের পাশে পড়ে থাকা মূর্তিটির চোখ নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল, যার অর্থ দ্বারা নিশ্চয়ই কিলার এই মূর্তির মাধ্যমে কোনো বিশেষ বার্তা দিতে চাইছে। এবার মূর্তির ইনফরমেশন পাওয়ার জন্য সব স্টেশনে সার্কুলার করে দেওয়া হয়। আর দেখা যায় যে এক রাতে একটা মেয়ে একটি স্টেশনে এসে কনস্টেবলকে বলেছে যে সে মূর্তির সম্পর্কে অনেক কিছু জানে। তো কনস্টেবল বড় অফিসারকে ডেকে আনতে ভিতরে যায়, কিন্তু অফিসার সময় নষ্ট করতে থাকে। পরবর্তীতে তারা বাইরে এসে দেখতে পায় যে মেয়েটা আর সেখানে নেই। যাই হোক, এরপর আমরা দেখতে পাই যে ক্যাথরিন সব পুলিশ অফিসারদের নিয়ে একটি মিটিং করছে। তারা সিদ্ধান্ত নেয় যে আজ রাত তারা সবাই মিলে জোড়ায় জোড়ায় টহল দেবে। এরই সাথে যদি তারা অস্বাভাবিক কিছু দেখতে পায় তাহলে সাথে সাথে অন্য টিমকেও তারা ইনফর্ম করবে। তো তাদের প্ল্যান অনুযায়ী রাতের বেলায় সবাই রাউন্ডে বেরিয়ে পড়ে সব জায়গায় নজরদারি করতে থাকে। ক্যাথরিনের টিমে ছিল কনস্টেবল পলসন। এদিকে কিছুক্ষণ পর টহল দেওয়ার পর দেখা যায় যে একটি গাড়ি এসে ক্যাথরিনের সামনে থামে। এবার ওরা ভাবে হয়তো এটাই হবে কিলারের গাড়ি, কিন্তু তাদের ধারণা ভুল। গাড়ি থেকে কয়েকজন বখাটে ছেলে বের হয় যারা ক্যাথরিনকে খারাপ প্রস্তাব দেয়। এবার ক্যাথরিন তার পুলিশের পরিচয় দিলে ছেলেটি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু যা হবার তা তো ইতিমধ্যেই হয়ে গেছে। ক্যাথরিন পিছনে ঘুরে দেখে পলসন সেখানে আর নেই, জাস্ট পড়ে আছে তার স্কুটি। ক্যাথরিন দৌড়ে সেখানে গিয়ে দেখেছে তার ফোনটা মাটিতে পড়ে আছে, কিন্তু স্কুটারের সামনে লাগানো একটা ক্যামেরাতে মাস্ক পরিহিত একজন ব্যক্তিকে দেখতে পাওয়া যায়। আর ভিডিও ফুটেজ দেখে মনে হচ্ছিল যে তারা ইচ্ছা করেই ক্যামেরার সামনে এসেছিল। বলতে গেলে তারা এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছিল, কিন্তু ওদের মাথায় এটা ঢুকছিল না যে কিলার শুধুমাত্র হাই বলে কিভাবে ভিকটিমদের কিডন্যাপ করছে, এর পিছনে আসলে রহস্যটা কি। তো যাই হোক, এরপর আমাদেরকে আনোয়ারকে তার বাসায় দেখতে পাওয়া যায়। দুজন লোক কুরিয়ার সার্ভিস থেকে একটা ফ্রিজের ডেলিভারি করতে এসেছে। তার স্ত্রী কুরিয়ারটাকে রিসিভ করে, কিন্তু আনোয়ারকে ফোন করে কুরিয়ারের আসা ফ্রিজের সম্পর্কে জিজ্ঞেস করলে সে জানায় যে সে তো কোনো ফ্রিজও অর্ডার করেনি। এরপরেই তার স্ত্রী যেই না কুরিয়ারের বক্সটা খুলে, তখন তার হাত পা একদম থর থর থরে কাঁপতে থাকে, কারণ ওই বক্সের ভিতরের মধ্যে ছিল গতরাতে কিডন্যাপ হওয়া কনস্টেবল পলসনের রক্তমাখা অর্ধনগ্ন লাশ। আর এই লাশেরও চোখ এবং হৃৎপিণ্ড উপড়ে ফেলা হয়েছিল। যাই হোক, এরপর ইতিমধ্যে সেখানে পুলিশও চলে আসে। তারা ইতিমধ্যে পলসনকে নিয়ে একে একে 3 জন পুলিশ অফিসারকে হারালো, যার ফলে সবার ভিতরে একটা অজানা আতঙ্ক কাজ করতেছে। তবে এইবার ফরেনসিক ডক্টর বক্স পরীক্ষা করে একটা ফিঙ্গারপ্রিন্ট বের করতে সক্ষম হয়। সেটা অ্যানালাইসিস করে দেখা যায় যে এই ফিঙ্গারপ্রিন্টটা কোকেন ছাউমির নামের এক কুখ্যাত খুনির। এছাড়াও আরো অবাক করার বিষয় হলো ছাউমি মাত্র 3 মাস আগে জেল থেকে মুক্তি পেয়েছে। এসব শোনার পর অ্যান্ড্রিও দ্রুত ছাউমির সব কিছু হ্যাক
ট্র্যাক করে ফেলে। সে ওখান থেকে জানতে পারে যে শাওমির মারিয়া নামের একজন গার্লফ্রেন্ড আছে। এটা দেখে পুলিশ মারিয়ার লোকেশন ট্রেস করে সেখানে চলে আসে এবং মারিয়াকে জেরা করতে শুরু করে। এত পুলিশ দেখে মারিয়া ভয় পেয়ে সব সত্য বলে দেয়। মারিয়া জানায় যে শাওমি ছাড়া পেয়ে ওর সাথে শুধুমাত্র একবার দেখা করতে এসেছিল আর একটা পুরাতন সিম কার্ড নিয়ে সেখান থেকে সে চলে গেছে। তা মারিয়ার কাছ থেকে সেই সিম নাম্বারটি পুলিশ নিয়ে নেয় এবং অ্যান্ড্রিও ততক্ষণে সিমের লোকেশন ট্রেস করে ফেলে এবং পুলিশ রওনা দেয় সেই স্থানে যাওয়ার জন্য। কিন্তু তাদেরকে খালি হাতেই ফিরতে হয়, কেননা লোকেশনে গিয়ে দেখা যায় যে সে শাওমি বহু আগেই মারা গেছে। তার পচা গলা লাশ কেবল বিছানায় পড়ে আছে। তো এইদিকে এই ঘটনা চলছিল আর অন্যদিকেও অ্যান্ড্রিও আর আনোয়ার কন্ট্রোল রুমে বসে আছে। ঠিক সেই সময় কিলার অ্যান্ড্রিওর সার্ভারে একটা ভিডিও পাঠায়। এই ভিডিওতে দেখা হয় যে মার্ডার করা পুলিশদেরকে সে কতটা যন্ত্রণা দিয়ে হত্যা করেছে। সেই ভিডিওটা এতটাই বীভৎস ছিল যে অ্যান্ড্রিও সেটাকে সহ্য করতে পারে না এবং সে দূরে সরে যায়। আসলে এমনটা হয় স্বাভাবিক, কোনো মানুষকে জীবিত অবস্থায় কাটছে সেটা দেখা কারোর পক্ষে সম্ভব নয়। এরপর আমরা দেখতে পাই আনোয়ার আর অ্যান্ড্রিও কেসটা নিয়ে ডিসকাস করছে। আনোয়ারের হাতে একটি কফির গ্লাস রয়েছে আর কফির গ্লাসটা যখন মূর্তির পাশে রাখে তখন গ্লাস থেকে গরম ধোঁয়া বের হয়, সেটা মূর্তির গায়ে লাগে। ঠিক ওই সময় আনোয়ার লক্ষ্য করে যে মূর্তিটির কোমরের দিকে SD অক্ষর দুটি লেখা আছে। ঠিক এই সময় আনোয়ার লক্ষ্য করে যে মূর্তিটির কোমরের দিকে SD অক্ষর দুটি ভেসে উঠেছে। অবশেষে কোনো একটা সূত্র তো তারা পেয়ে গেল। এখন শুধু এই SD নামক আর্টিস্টকে খুঁজে বের করতে পারলেই পরবর্তী সূত্রের দিকে এগিয়ে যাওয়া যাবে, যার ফলে অনুসন্ধান শুরু হয়ে যায় এবং তথ্য পাওয়া যায় যে দূরের একটা গ্রামে সুধাকর দেবরার নামে একজন আর্টিস্ট আছে যে তার মূর্তিতে এইভাবে সাইন করে রাখে। তা আনোয়ার এবং বাকি সবাই সুধাকরের সাথে দেখা করতে চলে আসে। বিশেষ করে এই মূর্তি সম্পর্কে বিস্তারিত সব তথ্য তাকে খুলে বলা হয়। এরপর সুধাকর বলতে শুরু করে যে 5-6 মাস আগে দুজন লোক তার কাছে এসেছিল মূর্তি বানানোর জন্য। তাদের মধ্যে একজনের বয়স ছিল 40 থেকে 50 বছরের মতো, আরেকজনের একটু কম বয়স হবে। সেই দুজনের নির্দেশ ছিল এমন একটা মূর্তি বানাতে হবে যার চোখগুলো হবে অপরূপ সুন্দর। এই কাজের জন্য তারা তাকে অনেক টাকার অফার করে আর শর্ত হিসেবে এটাও বলে দেয় যে মূর্তির গায়ে কোনো সিগনেচার রাখা যাবে না। তবে সুধাকরের এই কথা শুনে কেমন যেন সন্দেহ হয়, কিন্তু এরপরে সে এই কাজটি করতে রাজি হয়ে যায়। তবে সুধাকর এই স্ট্যাচুর কোমরের একটা বিশেষ পদার্থ ব্যবহার করে তার নামটা ঠিকই লিখে দেয় যাতে সেটা একটু তাপ পেলে আসলে ফুটে উঠতো। তো সুধাকর আরো জানায় যে ওরা মোট 5টি মূর্তি তৈরি করেছিল। এর মানে তো বুঝতেই পারছো যে এখানে মোট 5 জন পুলিশ অফিসারকে টার্গেট করা হয়েছে। ইতিমধ্যে তো 3 জনকে শেষ করা হয়েছে আর বাকি থাকে 2 জন। আর এই 2 জন ডিপার্টমেন্টের যে কেউ হতে পারে সেটা ক্যাথরিন খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। এবার ক্যাথরিন সুধাকরকে বলে যে সে দুজনের একটা স্কেচ এঁকে দিতে পারবে কিনা, কিন্তু তখনই আমরা দেখতে পাই যে দুজন মূর্তিগুলো নিয়ে যাওয়ার সময় সুধাকরের 2টি চোখ নষ্ট করে দিয়েছে। এর মানে আনোয়ার এখানেও কোনো ক্লু পায় না, তার হাতে এখন আর কোনো ধরনের সূত্র নেই। তবে এখানে আমরা সুধাকরের মেয়েকেও দেখতে পাই যে ওই রাতে পুলিশ স্টেশনে গিয়েছিল মূর্তি সম্পর্কে তথ্য দিতে, কিন্তু কেউ একজন তাকে হুমকি দিয়ে কল করে, ফলে মেয়েটি ভয়ে সেখান থেকে চলে এসেছিল। এসব থেকে বোঝা যায় যে কিলার আসলে ওদের উপরেও নজর রাখছে। তো এসব কিছু শোনার পর আনোয়ার সেখান থেকে চলে আসে। ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পাই যে সেম আর একটা মূর্তি স্যাম্পল হিসেবে রেখে দিয়েছে সুধাকর। এরপর দেখানো হয় যে অ্যান্ড্রিও একটি বিশেষ ধরনের অ্যাপ তৈরি করেছে। সেই অ্যাপে যখনই কোনো মোবাইল হাত থেকে পড়ে যাবে সাথে সাথে ওই অ্যাপটির সাহায্যে অ্যালার্ম চলে আসবে কন্ট্রোল রুমে, যার মাধ্যমে কিলারকেও ধরা সম্ভব হতে পারে, কেননা কিলার সবসময় ক্রাইম সিনে মোবাইল রেখে যায় আর এই অ্যাপটিকে পুলিশের ফোনে ইনস্টল করে নেওয়া হয়। এরপরের দৃশ্যে আমরা শারণ চন্দ্র নামে এক পুলিশ অফিসারকে দেখতে পাই। তবে ঠিক সেই সময় ওর রুমে কারেন্ট চলে যায়। তো শারণ বাইরে এসে চেক করতে থাকে, কিন্তু সেই সময় পিছন থেকে মাস্ক পরিহিত একজন অজানা ব্যক্তি হাজির হয় আর সে তার চিরচেনা শব্দ সেই হাই বলতে থাকে। কিন্তু এবার গল্পে আসে এক নতুন টুইস্ট। শারণকে কিলার কিডন্যাপ করতে ব্যর্থ হয়, এমনকি শরণ ওইখান থেকে ফাইট করা শুরু করে। কিন্তু যেহেতু দুজন শরণের সাথে ফাইট করছিল, এক পর্যায়ে কিলার ওকে কাবু করে ফেলতে সক্ষম হয় আর শরণকে কিডন্যাপ করেও নেয়। অন্যদিকে কন্ট্রোল রুমে ফোনের নোটিফিকেশন চলে আসলে আনোয়ার বেরিয়ে পড়ে শারণের বাড়িতে, কিন্তু এখানে সে
দেখতে পাই যে সারান ইতিমধ্যে কিডন্যাপ হয়ে গেছে। তবে এবারে ঘটনা প্রবাহে নতুন কিছু যোগ হয়েছে। এরা দেখতে পায় যে ঘরের মধ্যে অনেক জিনিসপত্র এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, এর মানে তার সাথে কিলারের ধস্তাধস্তি হয়েছে। পুলিশ পুরো ঘরটিকে তল্লাশি করতে শুরু করে এবং মেঝে থেকে একটা ফিগনেট স্পিনার খুঁজে পায়। যাই হোক, এরপরের দৃশ্যে আমরা একটা ট্রেন স্টেশনকে দেখতে পাই। সেখানে এক মহিলা এক বৃদ্ধ ব্যক্তিকে হুইল চেয়ারে বসে কোথাও নিয়ে যাচ্ছিল, কিন্তু পুরো ট্রেনে সবাই একে একে নেমে গেলেও দেখা যায় যে সেই বৃদ্ধ শুরু থেকে ওখানেই বসে আছে। এরপর পরে টিভির খবরে দেখানো হয় যে নিখোঁজ হওয়া স্মরণে লাশ ট্রেন থেকে পাওয়া গেছে। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে সেই বৃদ্ধ লোকটি স্মরণই ছিল, তাকে হত্যা করে বৃদ্ধ লোকের মতো সাজিয়ে ওখানে বসিয়ে রাখা হয়েছিল। আর যে মহিলাটা স্মরণকে নিয়ে এসেছিল সে জেনে বুঝেই ক্যামেরার সামনে এসে বসে থাকে, যাতে করে পুলিশটা তার সাহস দেখতে পায়। স্মরণের বডি পোস্টমর্টম করে নতুন কোনো তথ্য পাওয়া যায় না, সেই আগের প্যাটার্নে স্মরণকে হত্যা করা হয়েছে। এসব দেখে আনোয়ার আরো গভীর ভাবনায় ডুবে যায়। তবে ভাবতে ভাবতে হঠাৎ আনোয়ারের কিছু একটা খটকা লাগে। এরপর আনোয়ার সোজা অফিসার ক্যাথরিনের বাসায় চলে আসে। ক্যাথরিনকে আনোয়ার পুরো বিষয়টি বোঝাতে শুরু করে, কিলার কিভাবে শুধুমাত্র হাই বলে কিডন্যাপ করে। এই রহস্যের জট খুলতে শুরু করে আনোয়ার। আসলে কিলার প্রথমে খুব চালাকির সাথে ভিকটিমের সামনে চলে আসে, যার মুখে পরানো থাকতো ভয়ানক নেকড়ের মাছ, যেটা থেকে ভিকটিম আটকে যেত। এই সুযোগে অন্য আরেকজন ভিকটিমকে হিপনোটাইজ করে ফেলতো, কিন্তু সেদিন সারন অতিরিক্ত মাত্রায় ড্রিঙ্কস করার কারণে তাকে কিলাররা হিপনোটাইজ করতে অসফল হয়। এবার আনোয়ার ক্যাথরিনকে আরো জানায় যে আমাদের কোনো সাধারণ সাইকোর সাথে মোকাবেলা হচ্ছে না, এই কিলার খুবই জিনিয়াস আর সে আমাদের ব্রেন নিয়ে খেলছে। আর কিলার ওই ট্রেনের মহিলাটিও হতে পারে বা অন্য কেউ হতে পারে যে এখন পর্যন্ত সামনে আসেনি। এরপর আনোয়ার ওই মেয়ের সাথে একটা স্পিনার নিয়ে খেলা করছিল। আনোয়ার ওর মেয়েকে শিখিয়ে দিচ্ছিল যে স্পিনার কিভাবে চালাতে হয়। এটা করার সময় আনোয়ারের আরো একটা ঘটনা মনে পড়ে যায়। এক সাইকো কিলার সব সময় একইভাবে স্পিনার হাতে নিয়ে থাকতো। আনোয়ার কন্ট্রোল রুমে চলে আসে আর ওই সাইকো কিলারের সমস্ত ডকুমেন্ট দেখতে শুরু করে। এই সাইকো কিলারের নাম সাইমন মানসুরান। আর সাইমন আমেরিকা থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে দেশে ফিরেছিল, কিন্তু দিনের বেশিরভাগ সময়ে সে নিজের ঘরের মধ্যে বন্দি রাখতো। একদিন ওর বাবা দেখতে পায় সাইমন ওর কম্পিউটারে ডার্ক ওয়েবে মানুষের কাটা ছেঁড়া ভিডিও দেখে মজা নিচ্ছে। এটা দেখে ওর বাবা বেশ বকাঝকা করে, কিন্তু এই ঘটনার বেশ কয়েকদিন হয়ে গেলেও সাইমনের বাবা মার কোনো খবরই পাওয়া যাচ্ছিল না। প্রতিবেশীরা পুলিশের কাছে কমপ্লেন করলে সাইমনের বাবা মার খন্ড খন্ড অংশ তাদের ফ্রিজ থেকে উদ্ধার করা হয়। তার মানে তো তোমরা বুঝতেই পারছো সাইমন ওর বাবা মাকেও টর্চার করে মেরে ফেলেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সাইমন একটা অগ্নিকাণ্ডের ঘটনায় জেলের ভিতরে কয়েকদিন আগে মারা যায়। তার মানে এই সূত্রটাও ঠিকঠাক মতো কাজ করছে না। এছাড়াও এরপর তারা কি কি করবে এটা ওদের মাথায় ঢুকছিল না। একদিন আনোয়ার অ্যান্ড্রিওর সাথে কথা বলতে বলতে সাইমনের একটি ছবি ওকে দেখায়। অ্যান্ড্রিও ছবিটা দেখেই কিছুটা বুঝতে পারে। এরপর কম্পিউটারে ট্রেনের সেই মেয়েটার ছবির পাশাপাশি রাখলে যে বোঝা যায় যে এই মেয়েটাই হলো আসলে সাইমন। সাইমন মেয়েদের মতো সেজে সারনকে সেখানে রেখে দিয়ে এসেছিল। তো এবার আনোয়ার কনফার্ম হয় যে সাইমনই হচ্ছে আসল কিলার। কিন্তু এত তাড়াতাড়ি কে সলভ হবে তা কি আর হয়? সামনে তো এখনো অনেক টুইস্ট বাকি আছে। দেখা যায় আনোয়ার সাইমনের তথ্য নিয়ে অ্যান্ড্রিউর বাসা থেকে বের হতে একটা ফোন কল আসে এবং কলের মাধ্যমে জানতে পারে যে সাইমন ওর পার্টনারের মৃতদেহ পাওয়া গেছে। এটা শুনে আনোয়ার আবারও চিন্তায় পড়ে যায়। আর সেই সময় ওর কাছে সুধাকারের কল আসে। এরপর আমরা সুধাকারের বাড়িতে আনোয়ারকে দেখতে পাই। সুধাকার জানায় যে এক ব্যক্তি শেষ মূর্তিটি নিতে এসেছিল, কিন্তু এবার সুধাকারের মেয়ে সেই ব্যক্তিটিকে দেখে ফেলে এবং তার একটা ছবি এঁকে ফেলে। আর্টবোর্ড থেকে পর্দা সরালে আনোয়ার সেই বহুল প্রতীক্ষিত মুখ দেখতে পায়, যেটা দেখে রীতিমতো চমকে যায়, কারণ এ যে হচ্ছে শহরের বিখ্যাত আর এক মনোরোগ বিশেষজ্ঞ বেঞ্জামিন লুইস। এরপর আমরা দেখতে পাই আনোয়ার সোজা চলে এসেছে বেঞ্জামিনের গ্রামে ওর এক আপন মানুষের সাথে কথা বলতে। সেই লোক আনোয়ারকে বেঞ্জামিনের সব অতীত ঘটনা খুলে বলতে শুরু করে। লোকটি জানে বেঞ্জামিনের একটা ছোট পরিবার ছিল। ওর মা মারা যাওয়ার পর বেঞ্জামিনের বাবা ওকে আর ওর ছোট বোন রেবেকাকে বড় করে তুলেছে। হাসি খুশি ভাবে ওরা দিন কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ একদিন রেবেকার স্কুল থেকে কল আসে আর বলা হয় তার মেয়ে ক্লাসে বেহুশ হয়ে পড়ে আছে। বেঞ্জামিনের বাবা স্কুলে গিয়ে জানতে পারে যে তার অবুঝ মেয়ে নাকি প্রেগনেন্ট। কিন্তু এই কুকর্মটি কে ঘটালো?
আর সেটা রেবেকাও ভয়ে বলতে চায় না। তবে একদিন রেবেকা ওর বাবার কষ্ট সহ্য করতে না পেরে সব সত্য খুলে বলে। আর ওর জীবন নষ্ট করা ব্যক্তিটা হচ্ছে ওদের গ্রামেরই ফাদার ফ্রাঙ্কো। রেবেকা ফাদার ফ্রাঙ্কোর অফিসে পার্ট টাইম জব করত। একদিন সুযোগ পেয়ে ফ্রাঙ্কোর রেবেকার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করে, আর যা হবার তা তো হয়েই যায়। রেবেকার বাবা এই কথা জানতে পেরে সোজা থানায় চলে যায়। আর এই স্টেশনের দায়িত্বে যে পুলিশ অফিসার ছিল সে আর কেউই নয়, সে ছিল আনোয়ারের বন্ধু অনিল। তো কমপ্লেন পেয়ে অনিল ফাদার ফ্রাঙ্কোর সাথে দেখা করে ফাদার ফ্রাঙ্কো ওকে ঘুষ দিয়ে বিষয়টা দফারফা করে দিতে বলে, যার ফলে অনিল ফাদারের অফারে রাজি হয়ে যায়। আর বেঞ্জামিনের বাসায় এসে ওর বাবাকে মারধর করতে থাকে। অনিল বলেছিল যে তোর মেয়েকে তুই নিজেই রেপ করেছিস, আর এই কথা তুই স্বীকারোক্তি দিবি, না হলে আমি সবাইকে মেরে ফেলবো। বেঞ্জামিনের বাবা আর কোনো উপায় না পেয়ে এই অমানবিক প্রস্তাবই মেনে নেয়। ইতিমধ্যে চারিদিকে খবর উঠে গেছে, সবাই ছি ছি করছে ওর বাবার উপরে। অন্যদিকে রেবেকাকে গ্রাম থেকে অনেক দূরে পাঠিয়ে দেওয়া হয় জেলখানায়। বেঞ্জামিন ওর বাবার সাথে দেখা করতে গেলে ওর বাবা ওকে বলে যে ভালো করে লেখাপড়া করে অনেক বড় হও, আর তোমার বোনকে খুঁজে বের করে তোমরা একসাথে থাকো। তো এটাই ছিল বেঞ্জামিন আর ওর বাবার মধ্যকার একদম শেষ কথা। কেননা এরপরের দিন জেলের ভিতরে বেঞ্জামিনের বাবা আত্মহত্যা করে। মুহূর্তের মধ্যে বেঞ্জামিনের পুরো জীবনটা যেন উলটপালট হয়ে যায়। এই ঘটনার পর থেকে বেঞ্জামিনের মনে পুলিশের উপর একটা প্রচন্ড ঘৃণা তৈরি হয়েছিল। তাই বহুদিন বেঞ্জামিন একেবারে নিশ্চুপ অবস্থায় পড়েছিল। কিন্তু কিছুদিন পর বেঞ্জামিন সিদ্ধান্ত নেয় যে পড়াশোনা করে সে অনেক বড় হবে এবং ওর বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে। বেঞ্জামিন এরপর কষ্ট করে স্কলারশিপ নিয়ে চলে যায় আমেরিকাতে। এইসব কথাবার্তা শুনে এবার আনোয়ারের কাছে পুরো কেসটা একদম পানির মতো সহজ হয়ে যায়। অনিল যে এই কেসের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে সেটা বুঝতে আর বাকি থাকে না। আনোয়ার অনিলকে ফোন করে বলে যে ওর সাথে দেখা করতে, কারণ বেঞ্জামিনের শেষ টার্গেট যে অনিল হতে যাচ্ছে এটার কোনো সন্দেহ নেই। এরপর আমরা দেখতে পাই অনিল আগেই একটা জায়গায় আনোয়ারের জন্য অপেক্ষা করছিল, কিন্তু আনোয়ার কিছুক্ষণের মধ্যে সেখানে আসলে অনিলকে আর খুঁজে পায় না। এছাড়া অনিলের মোবাইলটি মাটিতে পড়ে থাকতে দেখা যায়। ফলে আনোয়ার বুঝতে পারে যে অনিলও ইতিমধ্যে কিডন্যাপ হয়ে গেছে। এমনকি সে কি করবে তা ভাবতে ভাবতে হঠাৎ আনোয়ার একটা ড্রোন আকাশে দেখতে পায়, যেটা দিয়ে হয়তো কেউ শুটিং করছিল। তা আনোয়ার দৌড়ে গিয়ে সেই ড্রোন চালকের কাছে যায় এবং সম্পূর্ণ ফুটেজ দেখতে শুরু করে। এই ফুটেজ দেখে সে বেঞ্জামিনের গাড়িকেও ট্রেস করতে সক্ষম হয়, সাথে সাথে পুলিশকে ইনফর্ম করে এবং সে একটি টিম নিয়ে বেঞ্জামিনের সেই গোপন আস্তানায় ওরা চলে আসে। আর এখান থেকে এতদিন বেঞ্জামিন এই সব কার্যক্রম চালাতো। আসলে এটা ছিল একটা শূকরের ফার্ম। আর ওখান থেকে বেঞ্জামিনের গাড়িটা দেখতে পায়। ভেতরে বেঞ্জামিন একটা টেবিলের উপর অনিলকে বেঁধে রেখেছে। ইতিমধ্যে বেঞ্জামিন অনিলের চোখ তুলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে আনোয়ার টিম নিয়ে ফার্মের ভেতরে ঢুকে পড়ে। সবাই আলাদা আলাদা ভাবে বেঞ্জামিনকে খুঁজতে শুরু করে। ওদিকে আবার বেঞ্জামিন ওদের এই অবস্থায় টের পেয়ে যায়। ততক্ষণে সে এক এক করে সবাইকে মেরে অজ্ঞান করে দেয়। অপরদিকে দেখা যায় আনোয়ার খুঁজতে খুঁজতে ইতিমধ্যে অনিলকে পেয়েও গেছে। আনোয়ার অনিলের বাঁধন খুলতে যাবে, ঠিক সেই সময় বেঞ্জামিন পিছন থেকে এসে ওর উপর আক্রমণ শুরু করে। এরপর আমরা দুজনের মধ্যে একটা দুর্দান্ত ফাইট দেখতে পাই। কিন্তু যেহেতু আনোয়ার ফাইটিং এ এক্সপার্ট নয়, তাই সেই কারণে বেঞ্জামিন সহজেই ওকে কাবু করে ফেলেছিল। আর একটু হলেই বেঞ্জামিন ওকে মেরে ফেলবে। ঠিক সেই সময় একটি কাঠের টুকরা নিয়ে ক্যাথরিন এসে বেঞ্জামিনের মাথায় আঘাত করে, যার ফলে বেঞ্জামিন বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। আনোয়ারের জীবন রক্ষা পায়। এরপর বেঞ্জামিনকে পুলিশে গ্রেপ্তার করে নেয়। এখন একটা বিষয় ক্লিয়ার করে দেয় যে সাইমন আর সাউমির সাথে বেঞ্জামিনের কি সম্পর্ক ছিল। তাই পুলিশরা অনুমান করে একটা থিসিস করে বের করে, হতে পারে কোকেন সাউমি সাইমনের কাছে ড্রাগ সাপ্লাই দিত, আর কোনোভাবেই হয়তো বেঞ্জামিন সাইমনের খোঁজ পেয়ে যায় ডার্ক ওয়েব থেকে। এরপর একটা নাটক সাজিয়ে সাইমনকে জেল থেকে বের করে নিয়ে আসা হয়। এছাড়াও আর এক বয়স্ক সাইকো অরবিন্দকেও আমরা দেখতে পাই। তারা এই টিমে নিয়ে নেয়। এভাবে ওরা পরিকল্পনা করে অপহরণ এবং সিরিয়াল কিলিং গুলো করে আসছিল। কিন্তু সিচুয়েশন বেশি সুবিধা না বুঝতে পেরে বেঞ্জামিন অরবিন্দ এবং সাইমনকে মেরে ফেলে। যাই হোক, এরপর আমরা দেখতে পাই যে একটি গাড়িতে করে বেঞ্জামিনকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। এখানে সিচুয়েশন দেখে বোঝা যায় যে বেঞ্জামিনকে এনকাউন্টার করে মারা হবে। এরপর একটি পরিত্যক্ত বিল্ডিং এর ভিতরে গিয়ে বেঞ্জামিনকে শুট করে মেরে ফেলা হয়। বেঞ্জামিন বুক ভরা কষ্ট আর মুখে একটা হাসি নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অন্যদিকে ঠিক সেই সময় অনিলের বাসাও দেখানো হয়। কোনো এক অজানা মেয়ে এসেছে অনিলের সাথে দেখা করতে। ঠিক সেই সময় অনিলের সাথে আনোয়ারও এখানে দেখা করতে এসেছে। এবার আনোয়ার দেখে সেই মেয়েটা অনিলের রুম থেকে বের হয়ে আসছে, যার ফলে আনোয়ার দ্রুত গিয়ে দেখতে পারে যে অনিলকে গলা কেটে মার্ডার করা হয়েছে। আনোয়ার দৌড়ে বারান্দা
বারান্দায় চলে আসে আর দেখতে পায় মেয়েটা সেখান থেকে চলে যাচ্ছে। আনোয়ার এবার রেবেকা নাম ধরে মেয়েটাকে ডাকে। মেয়েটা তার ডাকে সাড়া দিয়ে পিছু ফিরে তাকায়। তার মানে বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে এই মেয়েটাই হচ্ছে বেঞ্জামিনের ছোট বোন রেবেকা, যে তার পুরো পরিবারের প্রতিশোধ নিয়ে গেল। কিন্তু আনোয়ার এবার আর তাকে কিছুই বলে না, কারণ রেবেকার নিষ্পাপ মুখ দেখে বলে দেওয়া সম্ভব অনিলের এই মৃত্যুটা প্রাপ্যই ছিল। এই সিনের মধ্য দিয়ে এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়। তো ভিডিওর শেষে সবাইকে একটা প্রশ্ন করতে চাই, এই খুনি কি সত্যিই সব ভুল করছিল নাকি সমাজের সিস্টেম তাকে এরকম বানিয়েছে? এই সিনেমার শেষ দৃশ্য যদি তোমার মাথা ঘুরে দেয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও। আর যদি এরকম আরো ক্রাইম থ্রিলার মুভি দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর খুব শীঘ্রই আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকো। বাই বাই, টেক কেয়ার।